আমি একটা রাজনৈতিক দল তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যে কথাটি আপনি মিন করেছেন, এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকারের নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাআল্লাহ। সুতরাং আইনগতভাবে সংবিধানের কথা বলতে, আইনের ব্যাখ্যা দিতে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করি না। এবং আমি অনেক সময় সবাইকে ফান করে বলি যে অনলি থিং দ্যাট আই ক্যান ডু প্রবাবলি কমফোর্টেবলি, সেটা আছে আমি ওকালতিটা ঠিকমতো করতে পারি। এবং আমার আজকের এই নিয়োগটা আমি মনে করি যে আমার যে পেশাগত উৎকর্ষতা তার একটা স্বীকৃতি বলতে পারেন। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে আগামী দিনে আমাকে নিতে হবে তা না, অতীতে আমি তো নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যদি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলেও অনেক আইনি লড়াইয়ে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে সাংবিধানিকভাবে। এবং সেগুলো আমি, আমার যারা ক্লায়েন্ট তারা মনে করে আমি তাদের সন্তুষ্টি সাপেক্ষে, তাদের সন্তুষ্টি অর্জন করে সেটা করতে সক্ষম হয়েছি। সামনের দিনে আইনি কোনো চ্যালেঞ্জ দেখছি না, কারণ নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করি বলে বিশ্বাস করি, মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করি বলে বিশ্বাস করি, এবং তারা সেভাবে কাজ করবে। এবং ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথ চলায়, তো তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আইনের শাসন সমুন্নত করব। এবং এই সরকার যারা আছেন তারা তো দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন, তারা তো নিশ্চয়ই চাইবেন না যে তাদের শাসন আমলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাদেরকেও যে অভিযোগে তারা এতদিন পর্যন্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পর্কে বলেছেন, তাদেরকে একইভাবে কেউ তাদেরকে চিত্রিত করুক, সেটা তো তারা নিশ্চয়ই চাইবেন না। এটা তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে। কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ, সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র। এটা হচ্ছে যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তাদের সম্পর্কে। ভবিষ্যতে যদি নিয়োগের ক্ষেত্রে যদি কখনো আমার মতামত চাওয়া হয়, সেই নিয়োগের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো হলে সেক্ষেত্রে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পেশাদারিত্ব দরকার, সততার মানদণ্ডে তারা উত্তীর্ণ হবেন কিনা, সেটাও আমার অন্যতম বিচার্য বিষয় হবে। আরেকটা কথা বলে রাখি, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধি ছিলাম, নির্বাচিত হয়েছে সারা দেশের আইনজীবীদের দ্বারা, বার কাউন্সিল নির্বাচিত হয়েছে। আমি এই অঙ্গনের সমস্ত আইনজীবীকে মোটামুটি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি। তো কে কেমন করতে পারে, কার দ্বারা কতটুকু করা সম্ভব, কার কাছে কি প্রত্যাশা করা যায়, এটা মোটামুটি আমার একটা ফার্স্ট হ্যান্ড আমার একটা নলেজ আছে। আমার ব্যক্তিগত এই নলেজটাও আমার বিশ্বাস করি যে আমার পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে। দেখুন, এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের আইনজীবীরা তো সমাজের পেশাগতভাবে যদি বলি, আমাদের নিজেদের তো ফেলো ফিলিংস আছেই প্রত্যেকের। কিন্তু ফৌজদারি অপরাধেও যদি অভিযুক্ত কোনো ব্যক্তি হন, শুধুমাত্র আইনজীবী এই কারণে তিনি একটা বিশেষ অনুকম্পা প্রত্যাশা করতে তো পারেন না। কারণ রাষ্ট্র এবং আইন অনুযায়ী সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান। তো যদি কোনো কারণে আমি আইনজীবী হিসেবে কোনো একটা যদি অপরাধে যদি অন্য একজন সাধারণ নাগরিক অভিযুক্ত হন, তাহলে শুধুমাত্র আইনজীবী এই কারণেই আমার বিশেষ অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো আইনজীবী যদি কোনো কারণে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে থাকেন, কোনো হয়রানির শিকার হতে পারেন, সেটা কোনো নাগরিকও হবেন না, এটাই আমার প্রত্যাশা।